নমস্কার। মহাযুদ্ধ 2026 গতকাল এক্সিট পোল সমীক্ষা আমরা দেখেছি। এক্সিট পোলের সমীক্ষা আমরাও নিউজ লাইভ বাংলা তুলে ধরেছিলাম আপনাদের সামনে এবং সেই এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার ফল সামনে এসেছে। এক্সিট পোলে অসমে বিজেপি মিত্র জোটের একেবারে হ্যাট্রিক বলা যায়। বুথ ফেরত সমীক্ষায় নানা ফল পশ্চিম বাংলায়ও ধরা পড়েছে, অধিকাংশতেই জিতেছে বিজেপি। তবে বাংলার সর্বত্রই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ইঙ্গিত মিলছে। এই যে নেক টু নেক লড়াই, সেই নেক টু নেক লড়াইয়ের নেপথ্যে ঠিক আসল কারণটা কি? সমীক্ষা বলছে এক কথা, কিন্তু বাস্তবের মাটি কি বলছে? অসম এবং বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক কোন দিকে? বিজেপি কি অসমে তৃতীয়বারের মতো জয়ের হ্যাট্রিক করবে, নাকি বাংলায় ঘাসফুলের শিকড় আরো গভীর হবে? এমন একাধিক প্রশ্ন এই মুহূর্তে সকলের মনে এবং সকলের নজর চৌঠামের দিকে, ফলাফলের দিকে। তাছাড়া প্রশ্ন উঠছে, বাংলায় এবার পদ্মশিবির ছিনিয়ে নেবে নবান্ন, নাকি পরিসংখ্যান, নাকি প্রত্যাশা? শেষ হাসি হাসবে কে? যেমনটা আমি বলছিলাম, চৌঠা মের দিকে সকলের নজর এবং চৌঠা মের ফলাফলে আসল রহস্যের ভেদ হয়ে যাবে এবং কে বসছে দিশপুরের মসনদে এবং কার দখলে যাচ্ছে নবান্ন, সবকিছুই একেবারে স্পষ্ট হয়ে যাবে চৌঠা মে। এবং এই মুহূর্তে বাংলায় যে ভোটের রেকর্ড হয়েছে সেই হিসেবে আমরা আপনাদের সামনে গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরছি আমি। বিধানসভা নির্বাচনে ভোটদানের হারে দেশের সর্বকালীন রেকর্ড গড়ে ফেলেছে পশ্চিমবঙ্গ এবং প্রথম দফার ভোটের ধারা বজায় থাকলো দ্বিতীয় দফাকে। প্রথম দফাতে দেখেছি 93%, সে একই ধারায় কিন্তু 92 থেকে 93% মধ্যে রয়েছে দ্বিতীয় দফার ভোটের হার। এবং রাজ্যে অর্থাৎ বাংলায় মোট ভোটারের সংখ্যা আগের চেয়ে কমলেও অনেকটাই কিন্তু বেড়ে গেছে ভোটদাতার সংখ্যা, যা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। দুই দফা মিলে ভোটের হার 92.93%, যেমনটাই তথ্য সামনে আসছে। এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে এই যে ভোট, সেই ভোট সারা দেশে সমস্ত বিধানসভা নির্বাচনে যাবৎ ভোটদানের হারে এটাই সর্বোচ্চ, অর্থাৎ সর্বভারতীয় রেকর্ড বলা যায় বাংলার বুকে যে দুই দফা নির্বাচন হয়েছে সেই নির্বাচন। এবং 2021 সালের তুলনায় পশ্চিমবঙ্গে এবার দুই দফা মিলে 51 লক্ষ ভোটার কম ছিল। 51 লক্ষ ভোটার কম ছিল, তা সত্ত্বেও ভোট পড়েছে আগের বারের তুলনায় 30 লক্ষেরও বেশি, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিষয় এই মুহূর্তে। যা নিয়ে আমরা একাধিকবার আলোচনাও করেছি, ডিবেট করেছি যে কি হতে চলেছে। তার মধ্যে 21 লক্ষ রয়েছেন প্রথম দফায়, তার মধ্যে 21 লক্ষ রয়েছেন প্রথম দফায়। এবং প্রথম দফার আসনগুলিতে গড়ে ভোটদাতার সংখ্যা বেড়েছে 14,237 জন করে। এবং পাশাপাশি যদি দ্বিতীয় দফার কথা আপনাদের সামনে তুলে ধরি, তাহলে দ্বিতীয় দফায় বিধানসভা ভিত্তিক সেই বৃদ্ধির পরিমাণ মাত্র 6,615। অর্থাৎ এই যে পরিসংখ্যান আমি তুলে ধরলাম, সেটা হচ্ছে যে এসআইআর হয়েছে, এসআইআর এর ক্ষেত্রে আমরা দেখেছি বহু মানুষের নাম বাদ গেছে। সে জায়গায় দাঁড়িয়ে এই ভোটদানের হারে যে বেড়েছে, সেটাও কিন্তু অনেকের ধারণা ছিল যে এসআইআর হলে ভোটের হার কম হবে বা ভোটদানের কম হতে পারে। সে জায়গায় দাঁড়িয়ে অনেক লোকের নাম বাদ গেছে, কিন্তু উল্টো ছবি সামনে এসেছে। দেখা যাচ্ছে আগের বারের তুলনায় 30 লক্ষেরও বেশি ভোট পড়েছে এবারের ভোট বাক্সে। যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিষয় বাংলার ক্ষেত্রে। এবং আমরা জানি অসমের ক্ষেত্রে যদি বলি, তাহলে অসমেও কিন্তু রেকর্ড সংখ্যক ভোট পড়েছে 85%। এবারে আপনাদের দেখাবো এক্সিট পোল। অসমের বুথ ফেরত সমীক্ষার যে ফল, টুডেজ চাণক্য বলছে বিজেপি 102 থেকে 109, কংগ্রেস 23 থেকে 29 এবং অন্যান্য 1 থেকে 1। এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল বলছে 88 থেকে 100 বিজেপি, 24 থেকে 36 কংগ্রেস এবং 0 থেকে 3 অন্যান্য। এবং পি মার্কসের এক্সিট পোল বলছে বিজেপি 82 থেকে 94, কংগ্রেস 30 থেকে 40, অন্যান্য 0। এবং নিউজ লাইভের যে এক্সিট পোল, সেটা বলছে বিজেপি 85 থেকে 95 আসন পাবে, কংগ্রেস পাবে 25 থেকে 32টি আসন এবং অন্যান্যরা 6 থেকে 12। এই হচ্ছে অসমের বুথ ফেরত সমীক্ষার ফল। এবং বাংলার দিকে যদি তাকাই, তাহলে বাংলায় বুথ ফেরত সমীক্ষার ফল, চাণক্য স্ট্র্যাটেজিস বলছে 130 থেকে 140 পাচ্ছে তৃণমূল, বিজেপি পাচ্ছে 150 থেকে 160টি আসন এবং অন্যান্য 6 থেকে 10। এবং পিপলস পালস বলছে তৃণমূল পাচ্ছে 178 থেকে 189, 95 থেকে 110
এবং অন্যান্য পাচ্ছে 1 থেকে 4 এবং ম্যাট্রিক্স পাচ্ছে বাংলায় তৃণমূলে 125 থেকে 140 এবং বিজেপি পাচ্ছে 146 থেকে 161 এবং অন্যান্যরা পাচ্ছে 6 থেকে 10 এবং পি মার্ক বাংলায় যে বুথ ফেরত সমীক্ষা রয়েছে পি মার্কের সে জায়গায় দাঁড়িয়ে বাংলায় তৃণমূল পাচ্ছে 118 থেকে 138, বিজেপি পাচ্ছে 150 থেকে 175, অন্যান্যরা পাচ্ছে 2 থেকে 5টি সিট এবং প্রজাপোলের কথা যদি বলি তাহলে তৃণমূল পাচ্ছে বাংলায় 85 থেকে 110টি আসন, বিজেপি পাচ্ছে 178 থেকে 208টি আসন এবং অন্যান্যরা 0 থেকে 5 এবং পোল ডায়েরির কথা যদি বলি বাংলার যে বুথ ফেরত সমীক্ষা সে জায়গায় দাঁড়িয়ে 99 থেকে 127টি আসন পাচ্ছে তৃণমূল, বিজেপি পাচ্ছে 142 থেকে 171 এবং অন্যান্যরা পাচ্ছে 5 থেকে 9টি আসন এবং জনমত যদি বলি জনমতের যে সমীক্ষা সেই সমীক্ষা মতে বাংলায় তৃণমূল পাচ্ছে 195 থেকে 205, বিজেপি পাচ্ছে 80 থেকে 90 এবং অন্যান্যরা পাচ্ছে 2 থেকে 3। অর্থাৎ বাংলায় আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু বিজেপি এগিয়ে আছে, অর্থাৎ বিজেপির ফলাফল যথেষ্ট ভালো এবং বলা যেতে পারে যে যদি এই সমীক্ষাই হয় তাহলে আমরা 7টি যে এজেন্সির যে এক্সিট পোল তুলে ধরেছে তার মধ্যে 5টি এক্সিট পোলে আমরা দেখতে পাচ্ছি বিজেপি আসছে ক্ষমতায় এবারে বাংলায়, অর্থাৎ পরিবর্তন আসতে চলেছে বাংলায়। তবে অসমের কথা যদি বলি অসমে প্রত্যাবর্তন হওয়ার সম্ভাবনায় বেশি, যে এক্সিট পোল আমরা এর আগে আপনাদের সামনে তুলে ধরেছি আবারও শাসক শিবিরই আসছে ক্ষমতায়। তবে সেটা চৌঠা মে আমরা স্পষ্ট হয়ে যাব কে ক্ষমতা আসছে। তবে এই এক্সিট পোল এবং ভোট দানের হার সমস্ত কিছু নিয়ে আজকের আমাদের এই আলোচনা এবং আমাদের আলোচনায় এই মুহূর্তে রয়েছেন আমাদের স্টুডিওতে রয়েছেন এই মুহূর্তে গৌহাটি হাইকোর্টের আইনজীবী মধুমিতা চক্রবর্তী। মধুমিতা দিকে স্বাগত জানাচ্ছি এবং পাশাপাশি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল এবং অসমের বিজেপি নেতা অভ্রাংশু চৌধুরী, অসম থেকে কংগ্রেস নেতা সঞ্জীব রায় এবং বাংলার তৃণমূল নেতা পার্থ সারথী গুহ। প্রত্যেককে এই মুহূর্তে আমি আমাদের আজকের এই আলোচনায় আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং প্রথমে স্বাগত জানিয়ে নিচ্ছি। অমিতাভ বাবুর সঙ্গে এখন আমরা যোগাযোগ করতে সক্ষম হয়নি, তবে বাকি যারা রয়েছেন যেমন আমাদের সঙ্গে মধুমিতাদি রয়েছেন এই মুহূর্তে। মধুমিতাদি, আমরা অসম এবং বাংলার এক্সিট পোল আপনার সকলের সামনে তুলে ধরলাম এবং যে বাংলার যে রেকর্ড সংখ্যক ভোট সেক্ষেত্রে অসমেও রেকর্ড হয়েছে কিন্তু সেটাকেও ছাপিয়ে গেছে বাংলার রেকর্ড সংখ্যক ভোট। এই যে ভোটের রেকর্ড এবং পাশাপাশি এক্সিট পোল সমস্তটা বিষয় কিভাবে দেখছো? দেখো, আসাম আর বাংলার মধ্যে যেটা বেসিক ডিফারেন্সটা হচ্ছে যে আসামের ভোটের একটা আলাদা ট্রেন্ড আর বেঙ্গলের ভোটের একটা আলাদা ট্রেন্ড। অলমোস্ট অল আজকে প্রায় ধরো 40-50 বছরের কাছাকাছি যে বেঙ্গলের অনেক ভোটাররা হয়তো তারা ভোট দেননি বা বুথেই তারা যাননি, কিন্তু আসামে কিন্তু সেটা পরিস্থিতি নয়। আসামে জেনারেলি সবসময় ভোটাররা যায় এবং খুব সুন্দর করে ভোট দেয়। মাঝখানে শুধু আলফার ডিস্টারবেন্সের সময় আমরা 1-2 বছর একটুখানি প্রবলেম পেয়েছি, আদারওয়াইজ আমরা দেখেছি যে সে কংগ্রেস জামানাতেই হোক বা বিজেপি জামানাতেই হোক ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়, এখানে কোনো প্রবলেম হয় না। তাই যারাই জিতে আসে তারা কিন্তু জেনুইনলি জিতে আসে। কিন্তু বাংলার মাটিতে এটা একটা ডিফারেন্ট জিনিস আমরা দেখতে পাই। বাংলার মাটির একটা ডিফারেন্ট কালচার কীরকম, ওদের যেহেতু সেটা আমরা বাম জামানায়ও প্রত্যক্ষ করেছি, আমরা সেটা ওখানকার কংগ্রেস জামানায়ও প্রত্যক্ষ করেছি, আমরা প্রত্যক্ষ করেছি লাস্ট 15 ইয়ার্সে তৃণমূল জামানাতেও, যে ভোট মানেই ওদের এখানে যেহেতু একটু মারপিট দাঙ্গা হাঙ্গামা হবে, 1-2 লাশ পড়ে যাবে, তাই অলমোস্ট অল শহরের মানুষরা কি করে, তারা ওই ভোটের সময়টাতে তারা ফ্যামিলি ট্যুর করতে কোথাও বেরিয়ে চলে যায়, তারা থাকে না ছুটি ছাটার দিনে। কারণ আমি এটা নিজে কেন বলছি, কারণ আমি ওখানে দীর্ঘদিন ব্লকে কিছু কাজ করেছিলাম, সেই হিসেবে বাংলার মাটির এক্সপিরিয়েন্সটা আমার আছে। এবং গ্রামে গঞ্জে কি হয়, গ্রামে গঞ্জে প্রত্যেকটা মানুষ জাতি ধর্ম নির্বিশেষে বলছি আমি, তারা ভোট দিতেই যায় না। ভোটের আগের দিন প্রত্যেক পার্টির থেকে লোক এরকম মিষ্টি হাঁড়ির মধ্যে মিষ্টি এবং বড় মাছ এনে বলবে, কাকা কাল কিন্তু যেতে হয় না, ফিস্টি করো বাড়িতে, এবং তারা ফিস্টি করে তারা ঘরে থাকে, তারা ভোট দেয় না। এটা আমার শ্বশুরবাড়ি মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে শ্যামনগর এলাকায় প্রত্যন্ত এরিয়া, সেখানে আমি দেখেছি যে বছরের পর বছর আমার শ্বশুরবাড়িতে কেউ তারা ভোট দেননি কোনোদিন। আমার বিয়ের পরে যখন আমার হাজব্যান্ড এখানে শিফট হয়ে এলেন, উনি যখন এখানে ভোট দিতে যাবেন তখন আমার শ্বশুরবাড়ি থেকে রীতিমতো অফেন্সিভ ওয়ার্ড আমাকে বলা হয়েছিল যে কেন মানে আমার ভাইকে তুমি মারছো, কারণ ওদের ধারণা যে ভোট দিতে গেলে আমার হাজব্যান্ডকে মেরে ফেলবে, ওরা যাবে না। এবং টিল লাস্ট কিছুদিন আগের কথা বলছি, যে টিল ডেট আমার 2 ভাগ্নি জামাই
তারা প্রবাসে চাকরি করেন, কেউ পুনেতে, কেউ কিন্তু রায়পুর, এবারের ভোট ছত্তিশগড়। মধ্যবিত্ততে একেবারে আলাদা আমরা ছবি দেখতে এটাতেই পেয়েছি। আমি আসছি যে তারা লাস্ট 18 ইয়ার্স তারা ভোট দেয়নি, তাহলে এবারে কেন এত ভোট হলো? এবারে ভোট হওয়ার দেখো, যেটা আমার ব্যক্তিগত মনে হয় যে মাল্টিপল কারণ আছে। মাল্টিপল কারণের মধ্যে এসআইআর অবশ্যই একটা অন্যতম কারণ। এসআইআর এর ফলে কি হয়েছে, এক তো কিছু নাম যেমন বাদ চলে গেছে, দ্বিতীয়ত কি হয়েছে, কিছু মানুষের মনে একটা আতঙ্ক ঢুকে গেছে যে আমার নাম হয়তো কেটে যাবে, আমি যদি ভোট না দিই আমার নাম কেটে যাবে। এটা একটা কারণ, এবং এটা অবশ্যই একটা ভাইটাল কারণ। সেকেন্ড যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে পশ্চিমবাংলার মাটিতে লাস্ট কয়েক বছরে যেরকম ওদের যেটা আমরা দেখেছি যে ওদের মানে জনসংখ্যার আন্তঃগাঁথনিতে যা পরিবর্তন হয়েছে, তাতে আমার মনে হয়েছে বিভিন্ন জায়গায় যা যা হয়েছে বর্ডার এরিয়াগুলোতে, এবং আমার যেগুলো সোর্স সেখান থেকে আমি যতটুকু জানতে পেরেছি যে মানুষ ভয় পেয়েছে, হ্যাঁ, যে তৃণমূল কংগ্রেস যা করছিল সেটা যেহেতু ওখানকার মানুষের ভালোর জন্য করছিল না, অনেক কিছুই সেখানে হয়েছে, তার মধ্যে আরজিকর কাণ্ড রয়েছে, হ্যাঁ, তার মধ্যে রয়েছে সন্দেশখালী কয়লা রয়েছে, চুরি রয়েছে, সন্দেশখালী রয়েছে, কসবাকাণ্ড, বকখালি অনেক কিছু রয়েছে, আছে। অনেক কিছু রয়েছে, শাহজাহানের ঘটনা রয়েছে। এত এত ঘটনা ঘটে গেছে যে মানুষ ভেবেছে যে এই সরকারকে পরিবর্তন করা দরকার, যার জন্য মানুষ ভোট দিতে এসছে এবং ঢল ভেঙে ভোট দিয়েছে। এবং আমরা যদি একেবারে। পুরানো ইতিহাস দেখি তাহলে জানবো যে যখন ভোটের মাত্রা বেশি পড়ে একেবারে। সাধারণত সেখানে ভোট কিন্তু একেবারে। মানে শাসক পক্ষের বিপরীতেই যায়, এটা সাধারণভাবে আমরা দেখেছি। খুব কমই সেটা উল্টো হয়, কিন্তু এবারের ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু তৃণমূল পার্টিটা এবং মমতা ব্যানার্জি এবং তার টিম কিন্তু যথেষ্ট একেবারে গ্রামের বিভিন্ন জায়গাগুলোতে তাদের ঘাঁটি বলা চলে, কারণ ভোটের পরে যে মারপিটটা হবে সেটাতেই আমরা দেখতে পাবো যে কি কি হয়। তা সেই জন্য হতে পারে যে বিজেপি যেতে পারে, কিন্তু লড়াইটা সাংঘাতিক লড়াই হবে, একেবারে। যে হয়তো মাত্র কেউ 5000 ভোটে বা 2000 ভোটে বেরিয়ে গেল, এরকম লড়াই হবে। একেবারে। তবে চান্স আছে, চান্স BJP আছে। এই তো বাংলার প্রসঙ্গে গেল, আমি একটু অসমের প্রসঙ্গে যদি আসি, আমাদের সঙ্গে বিজেপি নেতা রয়েছেন, অভ্রাংশু বাবু রয়েছেন, এবং রয়েছেন কংগ্রেসের তরফ থেকে সঞ্জীব রায়। আমি একটু আগে ওনাদের সঙ্গে একটু কথা বলে নিই অসমকে নিয়ে। যেহেতু এক্সিট পোল বেরিয়ে গেছে অসমের, আমরা দেখতে পাচ্ছি যে অসমে যতগুলো ম্যাক্সিমাম এক্সিট পোলই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংস্থা, সেখানে দেখা যাচ্ছে বিজেপি আবার ক্ষমতায় আসছে। আমি অভ্রাংশু বাবুর কাছে যাব। অভ্রাংশু বাবু, কি মনে হচ্ছে আবারও আপনাদের দল ক্ষমতায় আসছে, মানে কিসের ভিত্তিতে আসছে একটু যদি বলেন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসামে আসামে দল আসামে দল প্রত্যাবর্তন করছে, সেটা উন্নয়নের জন্যই করছে। আপনাদের ইকো করছে, কিন্তু আপনাদের ইকো করছে, মাইকটা ইকো করছে। তো আসামের যেটা রাজনৈতিক পরিস্থিতি ছিল আগে, যেটা মধুমিতাদি যেটা আগে বলেছেন, আসামের আজকের সেই জায়গা থেকে আসাম আজকে নিজেকে একটা জায়গায় নিয়ে এসেছে, যে জায়গা থেকে শুধু আসামের মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে। এই সরকারের উপর মানুষের আস্থা ছিল, এটা আমার ব্যক্তিগত কথা নয়, এই সরকারের প্রতি মানুষের আস্থা বিশ্বাস ছিল, এবং ক্লিয়ারিটি, যেটা এই সরকারের প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই একটা অ্যাকাউন্টেবিলিটি হয়েছিল, এবং এটাকে মানুষ স্বীকার করেছে, এবং উন্নয়নের পক্ষে মানুষ ভোট দিয়েছে। এখানে দ্বিতীয় কোনো মত নেই। আপনারা যদি আসামের ইতিহাস দেখেন, আসাম কখনো কারো পরাধীন থাকেনি। 400 বছরের মুঘল শাসনেও আসাম কিন্তু কখনো মুঘলের পরাধীন থাকেনি। বেশ বেশ, উন্নয়নের স্বার্থে এবারে আসামের নিজের একটা অস্তিত্ব আছে, আসামের একটা নিজস্ব কালচার আছে। আর সব থেকে বড় কথা হলো আসাম উন্নয়নের পক্ষে ছিল, আগেও ছিল, এবং আসামের মানুষ ভোটটাকে একটা উৎসব মনে করে। বাংলার মতো মার ডাঙ্গা লাশ এসব নিয়ে রাজনীতি করে না। আসামের যেই সরকারে এসেছে, আগের দিনে কংগ্রেস আসুক বা বিজেপি আসুক, এই প্রত্যেকটা সরকারের মূল এজেন্ডা ছিল উন্নয়ন। আমি জনগণকে কি দেব, আমি জনগণকে কতটুকু সাশ্রয় দেব, এই ভিত্তিতেই আসামের মানুষ আজকে ভোট দিয়েছে, ভারতীয় জনতা পার্টির পক্ষে মানে আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। এর জন্য আসামে প্রত্যাবর্তন হচ্ছে ভারতীয় জনতা পার্টি সরকার। আর আমাদের সব থেকে বড় পাওনা হলো আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব।
উনি সামনে থেকে যেভাবে লাচিত আসামের মানুষকে নেতৃত্ব দিয়েছিলেন মুঘলের এগেনস্টে, আজকের দিনে হেমন্ত বিশ্ব শর্মা আসামের মানুষকে নেতৃত্ব দিয়েছেন, আসামের মানুষকে একটা পথ দেখিয়েছেন, যে পথের মধ্যে আছে সাম্য, ঐক্য এবং উন্নয়ন। আজকে আসাম প্রত্যেকটা দিক থেকে আজকে অন্যান্য রাজ্যের সঙ্গে কম্পিটিশন করছে। আপনারা আগেও এখানে আমি বসেছিলাম, আপনারা আগের একটা বিতর্কে আপনারা বলেছিলেন যে আসাম যেটা পারে সেটা কি বাংলা কি পারবে। আপনি হয়তো সেটা দেখেছেন যে 34-35 হাজার ভোট কেন্দ্রের মধ্যে প্রায় 12-13 হাজার ভোট কেন্দ্র যেগুলো পরিচালনা হয়েছে শুধু মহিলা দ্বারা। তো আসামের মতো একটা জায়গাতে মহিলা দ্বারা ভোট কেন্দ্র পরিচালিত হচ্ছে, সেটা কি বিশ্বাস করা যায়? এটা বাংলাতে পারবে না। তো বাংলা পরিবর্তনের ভূমি, বাংলার মানুষ পরিবর্তন চায়। আজকে এবার বাংলাতেও পরিবর্তন হবে, আর আসামেও বিজেপি প্রত্যাবর্তন করবে। হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামে বিজেপি সরকার অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আসবে, সেটাতে কোনো প্রশ্ন নেই, দ্বিধা নেই। বেশ, আমরা আলোচনা রয়েছে অসম নিয়ে। প্রথমে আমরা আলোচনা করছি আজকে এক্সিট পোল নিয়ে, এবং সে জায়গায় দাঁড়িয়ে আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম অভ্রাংশু বাবুর সঙ্গে, বিজেপি নেতা অসমের। এবং এবারে যাব কংগ্রেসের তরফ থেকে রয়েছেন সঞ্জীব রয়, সঞ্জীব বাবু রয়েছেন। সঞ্জীব বাবু, যে বিষয়টি এবারে আমরা দেখতে পাচ্ছি এক্সিট পোলে, কংগ্রেস কিন্তু বহু অংশেই কিন্তু পিছিয়ে রয়েছে। বিশেষ করে আমরা টুডেস চাণক্যর কথাই বলি বা এক্সিস মাই ইন্ডিয়ার কথাই বলি, এবং যে সমস্ত তথ্যগুলো এসছে, এবং নিউজ লাইভ বাংলার পি মার্কের এক্সিট পোল, সেখানে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস কিন্তু 24 থেকে 36, কোথাও 30 থেকে 40, কোথাও আমরা দেখতে পাচ্ছি 23 থেকে 29, মাত্র এই কটি আসনে এগিয়ে রয়েছে, এবং বাদবাকি আসনগুলো কিন্তু বিজেপির পক্ষেই যাচ্ছে, অর্থাৎ এনডিএ জোটের দিকেই যাচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে, আপনাদের কতটুকু ভরসা রয়েছে এক্সিট পোলের ওপর, এবং কি মনে হচ্ছে আগামী নির্বাচনে ফলাফলে? দেখুন, ব্যাপার হচ্ছে এক্সিট পোল আর এক্সাক্ট পোলের মধ্যে অনেক পার্থক্য থাকে। একটা এমন ভাবে একটা চিন্তাধারা এস্টাবলিশ করা হয়েছে যে যদি হাইয়েস্ট পার্সেন্টেজ অফ পোলিং হয় তাহলে সেটা ওয়েস্ট বেঙ্গলে মমতার বিরুদ্ধে যাবে, মানে টিএমসির বিরুদ্ধে যাবে। ওয়েস্ট বেঙ্গলে হাইয়েস্ট পোলিং হলে টিএমসির বিরুদ্ধে যাবে, আসামে হাইয়েস্ট পোলিং হলে হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে যাবে না। এই যে একটা প্রেক্ষাপট বাড়ানো হয়েছে, আমরা যে হাইয়েস্ট পোলিং এর কথা বলি, ওয়েস্ট বেঙ্গলে সর্বদাই 85-86% হয়েছে। আসামে এবার মারাত্মকভাবে লোকরা বের হয়ে ভোটিং করেছে। সেই ভোটের মাত্রায় আমরা ধরে নিতে পারি এটা অ্যান্টি ইনকামেন্সি ভোট ছিল, সরকারের বিরুদ্ধে ভোট ছিল। এটা একটা প্রথা আমাদের আছে, আমরা হিস্ট্রিতে দেখেছি, ইতিহাসে দেখেছি। দ্বিতীয় কথা হচ্ছে যেভাবে সিটগুলো দেওয়া হয়েছে এক্সিট পোলে, আমি বরাক উপত্যকায় থাকি, প্রত্যেক এক্সিট পোলে দেখানো হয়েছে বরাকে কংগ্রেস 2 থেকে 3টা সিট পাবে। আমি আপনাকে এখানে দায়িত্ব নিয়ে বলছি, বরাকে কংগ্রেস মিনিমাম সিট পাবে 6টা, হাইয়েস্ট কটা পাবে আমি বলতে পারছি না, মিনিমাম পাবে 6টা। এখানে সরজমিনে দাঁড়িয়ে আমরা কথা দিচ্ছি, কথা বলছি আপনার সাথে, যা 3টা সিটে আমরা সীমাবদ্ধ থাকবো না। এখানে 2-1টা সিট বাদে প্রত্যেক সিটে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, একদম মিনিমাম মার্জিনে জয় পরাজয় হবে। 2-1টা সিটে হয়তো বিজেপি একটু অ্যাডভান্টেজ থাকবে, বাকি প্রত্যেক সিটে একদম হাড্ডাহাড্ডি লড়াই হবে। মানে আপনি বলছেন বরাকে 13টি সিট আছে, তার মধ্যে 6টি কংগ্রেসের দখলে যাচ্ছে। 13টার মধ্যে মিনিমাম 6টি, আচ্ছা 6টি কংগ্রেসের দখলে যাচ্ছে, কিন্তু কোনো এক্সিট পোলে দেখায়নি যে বরাকে 6টা পাচ্ছে বা 5টা পাচ্ছে, প্রত্যেক জায়গাতে 2টা-3টা দেখাচ্ছে। এটা হচ্ছে একটা ব্যাপার। আমাদের যে সার্ভে আছে, আমাদের যে ইন্টারনাল রিপোর্ট আছে, বা আমাদের যে খবরাখবর নেওয়া হয়েছে, আমাদের যে মিটিংগুলো হয়েছে পর্যালোচনা সভাতে, আমরা দেখেছি কোনো প্রকারে আমাদেরকে বিজেপি আটকাতে পারবে না। কংগ্রেস অ্যালায়েন্স এবার পূর্ণ বহুমত নিয়ে সরকার গঠন করবে, এবং আপনারা দেখবেন বিজেপি 50-এর গন্ডি পেরোতে পারবে না। ঠিক আছে, 2-4 দিনের ব্যাপার আছে, যেহেতু এক্সিট পোল চলবে, চর্চা চলবে, ডিবেট চলবে, টক অফ দ্য টাউন থাকবে, চার দোকানে কথা হবে। মানে আপনি বলতে চাইছেন এক্সিট পোল ভুল প্রমাণিত হওয়ার একটা সম্ভাবনা আছে? নিশ্চয়ই, আমরা বিগত দিনে অনেক এক্সিট পোল দেখেছি, আমরা বিগত লোকসভায় দেখেছি, প্রত্যেক চ্যানেল দেখিয়েছে 390, 400, 410 এনডিএ কে পেয়েছে কত 260 কাছাকাছি, 140টা সিট কম পেয়েছে। তাহলে এক্সিট পোল যে এক্সাক্ট পোল হবে এটা বলা যায় না। আমরা কনফার্ম হয়ে বসে আছি, আগামীতে কংগ্রেস অ্যালায়েন্স এটা মেজরিটি নিয়ে কংগ্রেস সরকার করবে,
গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হবেন, এবং আমি আবারও বলছি 50-এর গণ্ডি পেরোতে পারবে না বিজেপি আসামে। বেশ বেশ, আমি অভ্রাংশু বাবু যে কথাটা সঞ্জয় বাবু বললেন, এনডিএ জোটের কি স্ট্র্যাটেজি বা এই যে এক্সিট পোলের উপর কতটা ভরসা বা এবং কি মনে হচ্ছে এই মুহূর্তে সঞ্জীব বাবু যে তথ্যটা তুলে ধরলেন, কারণ বরাকে 13টি আসন, উনি বলছেন 6টি কমেও পাবেন তারা। আর সুন্দর, ওনার প্রতি আমার শুভকামনা, সঞ্জীব বাবুর প্রতি। কিন্তু আজকে আসামের যে পরিস্থিতি যেটা আছে, উনি যেটা ইন্টারনাল সার্ভের কথা, আপনারা এটা ঠিক করুন, আমি কথা বলতে পারছি না, ইকো হচ্ছে। একেবারে একেবারে একটু দেখছি আমরা, বলুন এবার। খুব বাজে, খুব বাজেভাবে ইকো হচ্ছে কথাগুলো। তো আজকে উনি যেটা বলেছেন যে ওনাদের একটা ইন্টারনাল সার্ভে হয়েছে, মিটিং হয়েছে, যার থেকে ওনারা নিশ্চিত যে আসামে কংগ্রেস অ্যাবসলিউট মেজরিটি নিয়ে সরকার করবে, গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হবেন। তো আমি সেটাও বলি, গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হবেন, গৌরব গগৈ জোরহাট থেকে হারছেন, গৌরব গগৈ জোরহাট সিট থেকে উনি হারছেন, সেটাও লিখে রাখুন আপনার আজকের দিনে। আর 3-4 দিন আছে, রেজাল্ট এসে যাবে। আসামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, সেটা আমাদের কথা নয়, মানুষের কথা বলছি আমরা। আমি তোমার ব্যক্তিগত কথা বলছি না, মানুষের সাথে আলাপ আলোচনা কথাবার্তার মাধ্যমে আমরা যেটা পেয়েছি যে ভারতীয় জনতা পার্টি সরকার হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে 95+ সিট নিয়ে আসামে সরকারে আসছে। বেশ বেশ, আর সেটা চৌঠা মে বলবে অভ্রাংশু বাবু, একেবারে একেবারে চৌঠা মে বলবে একদমই। আমি একটু এই মুহূর্তে আমাদের সঙ্গে যেহেতু অনেক সময় ধরে বসে আছেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল, আমি ওনার কাছে যাব। এক্সিট পোল নিয়ে প্রথমে যাচ্ছি অমিতাভ বাবু আপনার কাছে। অমিতাভ বাবু, এই যে এক্সিট পোল কাল প্রত্যেকটি এজেন্সি তারা তুলে ধরলেন এবং আমরাও প্রকাশ করলাম, এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা যদি বাংলার প্রসঙ্গটা টানি, তাহলে বাংলায় আমরা দেখতে পাচ্ছি একেবারে অধিকাংশতেই জিতছে বিজেপি, এমনটাই যেটা সমীক্ষা, যেটা পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি সমীক্ষাগুলোতে। সে জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে, আপনার কি মনে হচ্ছে আদৌ এই এক্সিট পোল এক্সাক্ট পোলে পরিণত হবে, নাকি 2021 সালের মতো বিধানসভা নির্বাচনে এক্সিট পোল আবারও ভুল প্রমাণিত হবে? কি মনে হচ্ছে? দেখুন ভাই, আমার বয়স এখন প্রায় 52 বছর। 18 বছর বয়স থেকে ভোট দিচ্ছি। আজ পর্যন্ত এমন কোনো সংস্থার মুখোমুখি আমি হইনি যারা আমাকে এসে জিজ্ঞাসা করেছেন যে আপনি কাকে ভোট দিলেন বা কেন ভোট দিলেন। এই এক্সিট পোল ব্যাপারটার ডেটা কালেকশন পদ্ধতি, কিভাবে তারা তথ্য সংগ্রহ করেন, জনমত সংগ্রহ করেন, সেগুলো বড় আশ্চর্যজনক। আমরা এমনও দেখিনি, আমরা ধরুন বিশ্ববিদ্যালয়ে বা ইত্যাদিতে পড়ানোর সুবাদে আমার অনেক ছাত্রছাত্রীরা আছেন, তাদেরকেও জিজ্ঞাসা করে দেখেছি যে তোদের কখনো কেউ জিজ্ঞাসা করেছে যে আপনি কাকে ভোট দিলেন? বলছে না তো স্যার। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে তারা এক একটা অনুমান দিচ্ছেন, একটা আঁকড়া দিচ্ছেন, সেইগুলোর ভিত্তি কি? একটা জনমণ্ডলীর কত অংশকে সার্ভে করে তারা এই অভিমত তৈরি করছেন, তার কিন্তু আপনি কোনো তথ্য পাবেন না। অর্থাৎ কিনা ধরে নেওয়া যেতেই পারে যে মিডিয়া হাউসগুলো বা যারা এক্সিট পোল করবার জন্য সুনির্দিষ্ট বিভিন্ন সংস্থা রয়েছেন, তারা সাধারণত এই যে আমরা টিভি চ্যানেলে বসে যে তর্কাতর্কি গুলো করি, সাধারণত জনবৃত্তে যে তর্কাতর্কি গুলো উঠে আসে, সেই সমস্ত কথাবার্তার আঁচকে বুঝে নিয়ে একটা মোটামুটি সংখ্যাকে দাঁড় করানোর চেষ্টা করেন, যার সঙ্গে বাস্তবতার মিল যে প্রায়শ থাকে না, সেটা আমরা বিগত নির্বাচনেও দেখেছি এবং সম্ভবত এই নির্বাচনেও তা মানে পরিষ্কার দেখা যাবে। এবারে ঘটনা হচ্ছে, এই এক্সিট পোলের বিরোধিতা সাধারণত তারাই করেন যাদের কিনা হেরে যাওয়ার একটা প্রবণতা, মানে সম্ভাবনা থাকলেও থাকতে পারে। ধরুন যারা বিজয়ী হবেন তারা এক্সিট পোল নিয়ে তত বেশি চিন্তা করেন না, তারা তাদের মানে ভাবভঙ্গি এমন যে আমরা তো প্রথম স্থানে থাকছি, দ্বিতীয় তৃতীয়দের নিয়ে আমি চিন্তা করছি না, ইত্যাদি ইত্যাদি, এই থাকে তাদের ভাষ্য। আর যাদের মনে হচ্ছে যে তারা ক্ষমতা দখল করতে পারবেন না, তারা এক্সিট, আমি শুনতে পাচ্ছি না, আরেকবার বলুন। মানে আপনি যে বললেন যে তারা মানে যাদের জেতার সম্ভাবনা রয়েছে বা এক্সিট পোলে যারা জয়ী হবেন বলে একটা সমীক্ষা উঠে চলে আসে, সে জায়গায় দাঁড়িয়ে তাদের কোনো চিন্তার কোনো বিষয় থাকে না, সেটাই বলতে চাইছেন তো? হ্যাঁ, একেবারেই।
তো মুশকিলটা হচ্ছে এই এক্সিট পোলের যে ছবিটা তৈরি করে সেই ছবির সঙ্গে এই যে দুটো পক্ষের দুটো অবস্থান, এই দুই পক্ষের দুই অবস্থানের পেছনে একটা অদ্ভুত রহস্য আছে। দেখুন, আমাদের দেশের রাজনীতি থেকে একটু বাইরে যদি আমরা যাই, মানে ইংল্যান্ডের দিকে যে যদি চলে যাই আমরা, সেখানে যে ওয়েস্টমিনস্টার সিস্টেম, যে পার্লামেন্টারি ব্যবস্থাকে আমরা আমাদের দেশে অনুসরণ করেছি, সেই পার্লামেন্টারি ব্যবস্থাতে ইংল্যান্ডে একটা বিষয় রয়েছে, সেখানে যেহেতু দ্বিদলীয় ব্যবস্থা, সেখানে সরকার মানে বিজয়ী দল যেমন সরকার গঠন করে, বিরোধী পক্ষ সেখানে শ্যাডো ক্যাবিনেট তৈরি করে। শ্যাডো ক্যাবিনেট মানে একটা ছায়া সরকার, অর্থাৎ তারা খুব ক্লোজলি সরকারকে মানে পর্যবেক্ষণ করে, সরকারের সাফল্য ব্যর্থতা সম্পর্কে প্রতিনিয়ত সজাগ থেকে বিষয়গুলো সম্পর্কে জনমত তৈরি করার চেষ্টা করে, এবং নির্বাচনের সময় তার প্রভাব পড়ে, এবং কখনো এ ক্ষমতা পায়, কখনো ও ক্ষমতা পায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের গণতন্ত্রের চেহারাটা এরকম যে যখনই যে সরকারে এসছে বা যে যখনই সরকার থেকে অপসারিত হয়েছে, তারপর তার প্রত্যাবর্তন কিন্তু অতি দ্রুত, 5 থেকে 10 বছরের মধ্যে অতি দ্রুত খুব একটা হয়নি। একমাত্র কেরালা বিকল্প রাজ্য, মানে ব্যতিক্রমী রাজ্য, যেখানে কিনা আমরা দেখেছি কখনো ইউডিএফ, কখনো এলডিএফ, এবারের নির্বাচনে সম্ভবত আবার আমরা দেখতে পাবো ইউডিএফ এর পাল্লা ভারী, ইত্যাদি ইত্যাদি একটা ঘটনা রয়েছে। ধরুন আসামের কথা যদি আজকে বলি, এই মুহূর্তে আসাম বিধানসভার যে নির্বাচন এর ভিত্তিতে যে এক্সিট পোল দেখানো হচ্ছে, আমি এই সংখ্যা টঙ্কায় বিশ্বাস করি না, কিন্তু গড় প্রবণতা দেখেছি যে মানুষের সেখানে কিন্তু বিশ্ব শর্মা সরকারকে নিয়ে খুব বড় অভিযোগ, খুব বড় মানে তাকে ক্ষমতাচ্যুত করো, তার বিরুদ্ধে এতটা দুর্নীতি, এতটা অপশাসন, এতটা ব্যর্থতার অভিযোগ আছে, এমনটা কিন্তু আসামে যতবার আমি এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে যাতায়াত করেছি এমনটা আমার শুনিনি। বা সেখানে আমার যে সমস্ত বন্ধু বান্ধবরা রয়েছেন বিভিন্ন বরাক এলাকাতেও বা শিলচর ইত্যাদি, এই যেখানে যেখানে আমার পরিচিত আছে, যেখানে কথা বলেছি, সেখানে দেখেছি হ্যাঁ না মানে সবাই তো রাতারাতি সবকিছু পেয়ে যেতে পারে না একটা সরকারের কাছ থেকে, খানিক অপ্রাপ্তি আছে, সেগুলো জনসভা পৌঁছে যাচ্ছে, পরিষেবা পৌঁছচ্ছে, সময় লাগছে, কিন্তু গ্রস একটা সরকার বিরোধী হওয়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যেটা অনেক বেশি শক্তিশালী, তার পেছনে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দলের একটা অপশাসনের একটা দীর্ঘ ইতিহাস, ব্যর্থতার একটা দীর্ঘ ইতিহাস, আইন শৃঙ্খলার ক্ষেত্রে ব্যর্থতা, স্বাস্থ্য পরিষেবা সঠিক মানের ক্ষেত্রে ব্যর্থতা, শিক্ষার মান ক্রমাবর্ধিত হতে হতে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, সেখানে ব্যর্থতা, শিল্পায়নে ব্যর্থতা, কর্মসংস্থানের প্রশ্নে ব্যর্থতা, এই এত ব্যর্থতার বোঝা চাপতে চাপতে সরকার বিরোধী একটা হাওয়া উঠেছে। ফলে এবারে প্রশ্ন হচ্ছে, এই যে বিপুল সংখ্যায় ভোট দান, এই ভোট দানটা দিয়ে অ্যান্টি ইনকামবেন্সি বা ফর ইনকামবেন্সি জাজমেন্ট করাটা ঠিক হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে, ধরুন আমি পশ্চিমবঙ্গের উদাহরণ দিয়েই বলি, যে 100 জন ভোটার ছিল নামে, মানে ভোটার তালিকায় 100 জনের নাম ছিল, এর ভেতরে 15 জন হচ্ছেন ভুয়ো মৃত বাজে ভোটার, এবং 85 জন ভোটার হচ্ছেন ঠিকঠাক ভোটার। এই 85 জন ভোটার কিন্তু নিয়মিত ভোট দিয়েছেন। এই যে বাকি 15 ভুয়ো বা মৃত ভোটার, কেন্দ্র বিশেষে প্রয়োজন মনে করে শাসক দল তাদের থেকে অংশ নিয়ে ছাপ্পা বা তাদের থেকে অংশ নিয়ে জল মিশিয়ে নিজেদের অনুকূলে জয় নিয়ে এসেছে। সেই জন্য তারা এই ভুয়ো ভোটার, মৃত ভোটার, অনুপ্রবিষ্ট ভোটার, এগুলোকে তারা টিকিয়ে রেখেছিল। এবারে যখন এসআইআর হয়ে একটা বড় অংশের ভোটার বাদ চলে গেল, এরকম সংখ্যাগুলো বাদ চলে গেল, তখন যারা অবশিষ্ট রইল তারা কিন্তু নিয়মিত ভোটদান করা ভোটার, অতএব তারা তো টার্ন আপ করবেই, সেই জন্য ভোটের পার্সেন্টেজ অটোমেটিক বেড়ে যাবে। এবং স্বাভাবিকভাবেই এই একই সঙ্গে এটাও কাজ করেছে যে যদি ভোট না দিই তাহলে হয়তো এবার নাম, এরপরে আবার নাম কেটে যাবে, ফলে সেটাকেও কেন্দ্র করে আরো অনেক মানুষ বুথে গিয়ে জমা হয়েছেন, ভোট দিয়েছেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করেছেন। সবচেয়ে বড় ব্যাপার, আমরা একটা প্রায় হিংসাবিহীন, রক্তপাতহীন, লাশ পড়েনি এমন একটা নির্বাচন পশ্চিমবঙ্গে বহু বছর পরে দেখতে পেলাম। এবং অন্যান্য রাজ্যগুলো আমাদের থেকে, পশ্চিমবঙ্গের থেকে এই বিষয়ে অনেকটাই এগিয়ে, অনেকটাই শান্তিপূর্ণ হয় সেখানকার নির্বাচন, এবং কি আসামের নির্বাচনে যথেষ্ট শান্তিপূর্ণ হয়েছে। তার জন্য নির্বাচন কমিশনকে অবশ্যই একটা সাধুবাদ জানাতে হয় বই কি। ফলে মানুষ যদি মত প্রকাশের প্রকৃত সুযোগ পায়, মানুষ কিন্তু যথাযথ মূল্যায়ন করতে জানে। রাজনৈতিক নেতাদের তৈরি করা ভাষ্য খুব একটা সাধারণ মানুষ ধার ধরে না। যদি তাই ধরতো, তাহলে যাদেরকে শাসক দল মনে করে এগুলো আমার পকেট ভোট, চিরকাল আমার সঙ্গে থাকবে, সেটা আজকে গিয়ে পরিবর্তনের মুখোমুখি দাঁড়াতো না। এক সময় বলা হতো অমুক জায়গা বাম দুর্গ, তমুক জায়গা অমুকের ঘাঁটি,
কিন্তু শেষ পর্যন্ত সেটাও থাকেনি। 34 বছর পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একটা বড় ঝড় উঠলো সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের প্রেক্ষিতে, ঠিক তেমনি আজকেও পশ্চিমবঙ্গে যে আবহাওয়াটা রয়েছে, যে রাজনৈতিক পরিবেশটা রয়েছে, সেখানেও এইটা তৃণমূলের শক্ত ঘাঁটি, ওটা তৃণমূলের মানে দুর্গ ইত্যাদি বলে যে প্রচারগুলো, সেগুলো একটাও টিকবো না। তার একদম, কারণ একদম। মানুষ কিন্তু একটি সরকারকে জাজ করেন তার প্রয়োজনীয়তা, তার স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি প্রণয়ন করছেন কিনা সরকার, জীবনের নিরাপত্তা, নাগরিক অধিকারের সুনিশ্চিতকরণ, কর্মসংস্থান ইত্যাদি প্রশ্নে কতটা ইতিবাচক ভূমিকা রাখতে পারছে একটি সরকার, এইগুলোর তারপরে যথাযথ নির্ভর করছে। মূল্যায়ন মানুষ করেন। আমরা ভাবি গ্রামের মানুষ কিছুই বোঝেন না, ওই ভাতা দিয়ে দিলেই ভোট দিয়ে দেবেন, না তা নয়। আজকে গ্রামের মানুষের মুখে মুখেও, মহিলাদের মুখে মুখেও আমরা এই কথা শুনেছি, টাকাটা দেবো কিন্তু ভোটটা কিন্তু দেবো না, একদম, কারণ একদমই, দিদি ঠিক অমিতাভ করে বাবু, নাই। একদমই। ফলে এই ঠিক, প্রবণতা পশ্চিমবঙ্গে ঠিক, আমরা দেখেছি। ঠিক। ফলে সব একদম আমাদের সঙ্গে যেহেতু তৃণমূল নেতা পার্থ সারথী গুহ বাবু রয়েছেন, পার্থবাবু আপনার কাছে এবারে আসবো যে বিষয়গুলি কাঞ্জিলাল বাবু নমস্কার। হ্যাঁ এক কাঞ্জিলাল মিনিট। বাবু বাবুর এক কথা মিনিট। নিশ্চয় আপনি শুনেছেন এবং যে বিষয়গুলি রাখলেন অসম এবং বাংলার সঙ্গে তুলনামূলকভাবে একটা আলোচনা তিনি আমাদের সামনে রাখলেন, সে জায়গায় দাঁড়িয়ে বুঝতেই পেরেছেন যে এবারে যেহেতু রেকর্ড সংখ্যক ভোট পড়েছে, কোথাও না কোথাও এসআইআর এর একটা প্রভাব তো রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যে এসআইআর কে তৃণমূল কংগ্রেস সব সময় একেবারে অপোজিটে চলেছে, অর্থাৎ এসআইআর কখনোই চায়নি তৃণমূল কংগ্রেস, এসআইআর এর বিরোধিতা করে এসছে এবং তারপর যে ভোটদানের হার, কোথাও না কোথাও কিন্তু একটা এসআইআর এর প্রভাব একটা এই ভোট বাক্সে রয়েছে এবং এক্সিট পোলও কিন্তু বলে দিচ্ছে পার্থবাবু যে এবারে অধিকাংশতেই বিজেপি কিন্তু আসছে, অধিকাংশতেই জিতছে বিজেপি। সে জায়গায় দাঁড়িয়ে কি বলবেন, এই প্রেক্ষাপটে আপনার কি বলার রয়েছে? না, প্রথমে আমি যেটা বলবো, যেটা আমি কিন্তু কোনো দলের প্রতিনিধিত্ব করছি না। আমি তৃণমূল সমর্থক নই, বিজেপি সিপিএম, আমি তৃণমূল সমর্থক, তৃণমূলের নেতা নই, এটাই আমার আপত্তি আছে। বেশ, আপনি সমর্থক হয়ে বলুন যে আমি- আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি কি দেখতে শুনুন, পাচ্ছেন পুরো আমি একজন সাংবাদিক, আমাকে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বললেই আমি আমার মনে হয় জিনিসটা ভালো হবে। বেশ, বলুন আমি- তাহলে। আপনি তৃণমূলের যেহেতু হয়ে এসেছেন এখানটায়, তো আপনি না, তৃণমূলের আমি ব্যাকগ্রাউন্ডটা হয়ে আলোচনা আসিনি। করতে পারবেন ভালো করে? আমি গতকালও বলেছি, আমি সাংবাদিক, পেশায় সাংবাদিক, আমি প্রবন্ধ এবং বেশ, নিউজ আপনি এসব লেখা। বেশ, আপনাকে যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নের হ্যাঁ। উত্তরটা যদি আমাদেরকে দেন। হ্যাঁ, অবশ্যই। একটু আগে কাঞ্জিলাল বাবু আলোচনা শুনছিলাম, খুবই ভালো লাগছিল। আমি ওনার বিশেষ করে গ্রেট ব্রিটেনের সম্পর্ক, মানে ইংল্যান্ডের যে শাসন ব্যবস্থা বা উন্নত দেশগুলোর যে শাসন ব্যবস্থা খুব সঙ্গত। আমরাও চাই আমাদের দেশেও এই ধরনের সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ গড়ে উঠুক। কিন্তু এখানে যে কথা আমার বলা, কাঞ্জিলাল বাবু যে কথাটা ওনাকে আরেকবার উল্লেখ করে বলছি, যেহেতু আমি খুব মাইনরলি শুনছিলাম, উনি বলেছেন যে অসমে প্রত্যাবর্তনের সম্ভাবনাই বেশি এবং সরকার বিরোধিতা খুবই কম ওখানকার, মানে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের কামব্যাক করার সম্ভাবনা অনেকটা বেশি, কারণ প্রতিবাদ খুব কম। এইখানে আবার পশ্চিমবঙ্গে যদি গত পঞ্চায়েত নির্বাচন বা লোকসভা নির্বাচনে দেখেন, লোকসভা নির্বাচনে বিজেপি 2019-এর যে 18টা আসন, সেখান থেকে 12তে নেমে এসেছিল। পঞ্চায়েতও বিজেপির ফল আশানুরূপ হয়নি। কিন্তু 2008-এর পঞ্চায়েত নির্বাচনে, মানে সিঙ্গুর নন্দীগ্রাম পরবর্তী, মানে ওই সময়টা, তখন পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা দুটো জেলা পরিষদ দখল করেছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি কিন্তু প্রাক যে নির্বাচনী সম্ভাবনা পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু বিজেপির পক্ষে আমরা খুব একটা যে হাওয়া দেখেছি তা নয়। এবার আপনি বলবেন এক্সিট পোলের কথা, এখানে আমি কংগ্রেস নেতা যিনি বললেন একটু আগে, আমি এক্সাক্ট পোলে বিশ্বাস করি, মানে 4 তারিখ যেটা হবে সেটাই। এবার আমাদের মন পছন্দ হলো না হলো সেটা পরের ব্যাপার, কিন্তু আমার বক্তব্য মানুষের পোল, সেটা ওই সামান্য কিছু স্যাম্পল সাইজ নিয়ে লাগলে তুক না লাগলে তাক, এটা অনেকটা ওই রকম ব্যাপার। আমার বক্তব্য এক্সিট পোল আপনাদের এর উপর একেবারে
তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়া একটা ভিডিও পোস্ট করেছেন। তিনি বলেছেন যে বিজেপি নাকি টাকা দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমকে ওই সমীক্ষার ফল দেখাতে বাধ্য করেছে। কোথাও না কোথাও তো তৃণমূল সুপ্রিমোর রাতের ঘুম কেড়ে নিয়েছে মনে হচ্ছে এই এক্সিট পোল, যেটাকে আপনি এই মুহূর্তে মেনে নিতে পারছেন না, এক্সিট পোলে বিশ্বাস করছেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে টাকা খাইয়ে নাকি বিজেপি এই সমীক্ষার ফল দেখাতে বাধ্য করেছে সমস্ত সংবাদ মাধ্যমকে। একটা কথা আমি যদি বলি, আজকে দেখুন গত লোকসভা নির্বাচনের আগে ঠিক সবাই প্রায় 350 থেকে 400 বিজেপি নেতারা যে ভাষায় বলছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন বিজেপি সভাপতি জেপি নাড্ডাজি এবং অন্যান্য বিজেপি নেতারা যে ভাষায় আপকি বার 400 পার বলেছিলেন, সেটা কিন্তু 240-এ নেমে এসেছে। সেই সময় যে এক্সিট পোল গুলো ছিল, বিজেপি নেতাদের ভাষার সঙ্গে তাদের ভাষার কোনো তফাৎ আমরা পাই। বেশ, আপনি বলতে চাচ্ছেন ভুল প্রমাণিত হবে এক্সিট পোল বাংলায়। বেশ, আমাদের সঙ্গে বিজেপি নেতা রয়েছেন বাংলা থেকে শুভঙ্কর চ্যাটার্জি। শুভঙ্কর বাবু, স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। যেহেতু বিরতিতে যেতে হচ্ছে, আমি ছোট্ট করে আপনাকে জিজ্ঞেস করবো জাস্ট এরপরে আপনার সঙ্গে আলোচনায় আসবো। ভুল প্রমাণিত হতে পারে এক্সিট পোল বাংলার ক্ষেত্রে, এবং এই বিষয়ে আপনার প্রথম যে মন্তব্য আপনার কাছ থেকে জানতে চাইবো। তৃণমূল সরকারের লড়াই হয়েছে, যেখানে মমতা হারবে এবং বাংলা ও বাঙালি জিতবে। এই এক্সিট পোল যেটা দেখাচ্ছে, সেটা আমি আপনাকে বলে রাখি হয়তো অনেক কম দেখাচ্ছে। 170 থেকে বেশি ভারতীয় জনতা পার্টি পাবে এবং 6 মেতে ভারতীয় সরকারের জনতা পার্টি প্রতিনিধি আমাদের মুখ্যমন্ত্রী সেই শপথ গ্রহণ করবেন। দেখুন, এই যে লড়াইটা হয়েছিল 2011 সালে, মানুষ ঠিক করে নিয়েছিলেন যে কাকে মসনদে রাখবে কাকে রাখবে না, কারণ সিপিএম কে যেরকম তাড়িয়ে দিয়ে তৃণমূলকে এনেছিলেন। যদি পশ্চিমবঙ্গের জনমত এতখানি পোলারাইজড হয়ে গিয়ে থাকে ইতিমধ্যেই, বাংলা আপনাকে আমি পেট ভরে মিষ্টি খাওয়াবো। ওরা দেখেছে কিভাবে ধুলিয়ানে হিন্দুদের পানীয় জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল, মালদা থেকে পালিয়ে আসতে হয়েছিল হিন্দুদের। আপনারা বসিরহাটে দেখেছেন কিরকম ভাবে সন্দেশখালীতে হিন্দু মহিলাদের নিগ্রহ করেছেন, কামধুনি দেখেছেন, আচ্ছা আরজি কর দেখেছেন। এই মানুষ, বাংলার মানুষ ঠিক করে নিয়েছে নারী নিরাপত্তার জন্য এবং যারা পরিযায়ী শ্রমিক, যারা ঘরে ফেরানোর জন্য, প্রত্যেকটা মানুষ যারা শিল্প চায়, প্রত্যেকটা শিক্ষিত মানুষ, যারা শিক্ষিত মানুষ তারা ভারতীয় জনতা পার্টিকে চায়। আচ্ছা, পুরো যত নারী ভোটার্স আছে, যারা যুব ভোটার্স আছে, সব কটা ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়ী করেছে। এক্সিট পোল নিয়ে আমরা আলোচনা করছি এবং পাশাপাশি যে বাংলায় 2 দফায় ভোটদানের রেকর্ড সংখ্যক পড়েছে সে নিয়েও আমাদের নজর থাকছে। আমি যদি এক্সিট পোল নিয়ে প্রথমেই যাই, এই মুহূর্তে মধুমিতাদির কাছে যাব। অসমের ক্ষেত্রে যদি বলি, অসমে যে এক্সিট পোল আমরা দেখতে পেলাম মধুমিতাদির, ডিলিমিটেশনের পর এটি হচ্ছে অসমে প্রথম বড় যদি আমরা নির্বাচন বলি সেটা। এই ডিলিমিটেশন কি বিজেপির জয় সহজ করে দিল নাকি বিরোধী জোটের কাছে লড়াইয়ের নতুন কোনো পথ খুলে দিল, কি মনে হচ্ছে? না, আমার যেটা মনে হয় সেটা হলো যে আসামের পরিপ্রেক্ষিতে বলতে পারি যে এখানে স্ট্রং কোনো প্রতিপক্ষ হিমন্ত বিশ্ব শর্মার নেই। যে বা কোনো দল ওনাকে টক্কর দেওয়ার মতো কোনো নেতৃত্ব নেই, বিরোধী দলেও নেই। যার জন্য কি হয়েছে, আসামের ক্ষেত্রে ডিলিমিটেশন বলো আর যাই বলো, কোনো কিছুই এখানে কাজ করছে না। এখানে মেইন কাজ করছে হিমন্ত বিশ্ব শর্মার পার্সোনাল একটা যে কারিশমা, ওনার যে সবার সঙ্গে কমিউনিকেশন, এটাই ওনাকে অনেকটা এগিয়ে দিয়েছে। 2 নম্বর যেটা কাজ করছে, দীর্ঘ বছর আমাদের এখানে কংগ্রেসও শাসন করেছে, কিন্তু লাস্ট 10 ইয়ার্সে যে ডেভেলপমেন্টটা হয়েছে মানুষ কিন্তু সেটা দেখছে। ওই দিকটাতে মানুষের নজর চলে গেছে, কারণ এটা তুমি যাকে জিজ্ঞেস করবে সে এটা বুঝতে পারছে। কারণ সাধারণ মানুষ পার্টি বোঝে না, সাধারণ মানুষ বোঝে নেতা। আমার এলাকায় যে নেতা, সে যেই পার্টিরই হোক না কেন, সে যদি আমার সমষ্টির জন্য কাজ করে আমি তাকেই ভোট দেবো। যার জন্য আসামের ক্ষেত্রে এই মুহূর্তে যেটা, ভবিষ্যতে কি হবে জানি না, হিমন্ত বিশ্ব শর্মাকে টেক্কা দেওয়ার মতো, শুধু আসামে কেন, আমার তো মনে হয় যে অল ওভার ইন্ডিয়াতে আফটার যোগীজি এবং হিমন্ত বিশ্ব শর্মা একই জায়গায় আছেন আগামী দিনের প্রধানমন্ত্রীত্বের দাবিদার। হ্যাঁ, তো সেই জন্য এই মুহূর্তে এখানে কেউ নেই, কোনো দল নেই, কোনো নেতা নেই। তাই ডিলিমিটেশন হোক না হোক, এগুলোর প্রভাব আসামে এই মুহূর্তে পড়বে না, ভবিষ্যতে কি হবে জানি না।
একেবারে আমি একটু অমিতাভ বাবুর কাছে যাবো। অমিতাভ বাবু, যদি বাংলার ক্ষেত্রে বলি, যদিও আপনার এক্সিট পোলের ওপর খুব একটা আস্থা নেই, তবে আমি এই মুহূর্তে জিজ্ঞেস করতেই হচ্ছে যে যেহেতু বাংলা এক্সিট পোল যেহেতু বিজেপির দিকে এবারে ঝুঁকছে, সেক্ষেত্রে তার কারণ কি কেবল সন্দেশখালী, এসআর এগুলো, নাকি এর পেছনে আরো অন্য কোনো কারণ থাকতে পারে বলে মনে হচ্ছে? আমি আবারও বলছি, দেখো মানুষ বিজেপির দিকে ঝুঁকছে না, এই ন্যারেটিভটা একটা বানানো ন্যারেটিভ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে মানে বিগত সরকার পরিবর্তনের ক্ষেত্রেও কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ঝোঁকেনি পশ্চিমবঙ্গের মানুষ। সেই সময় বাম শাসন থেকে বেরিয়ে আসতে চেয়েছিল, নিষ্কৃতি পেতে চেয়েছিল, অর্থাৎ সেই ভোটটা ছিল বামেদের প্রত্যাখ্যান করার ভোট। ঠিক তেমনি এবারের নির্বাচনেও তৃণমূল প্রত্যাখ্যাত হচ্ছে। এবার তৃণমূল প্রত্যাখ্যাত হয়ে তারপর সংখ্যাটা মানে কোথায় দাঁড়াবে, বাম কতটা পাবে, কংগ্রেস কতটা পাবে, বিজেপি কতটা পাবে, সেটা আমি আপাতত মানে কোনো এক্সিট পোলের গল্প শুনতে চাইছি না, 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে চাইছি। কিন্তু অনুমান করতে পারছি যেটা মানুষের শরীরী ভাষা থেকে একটা যে মূল বক্তব্য উঠে আসছে, যে এই 15 বছর ব্যাপী যে সরকারটা ছিল তার প্রতি মানুষের একটা প্রত্যাখ্যান জন্মেছে, এবং সেই প্রত্যাখ্যানটার পেছনে ধারাবাহিক বিরোধিতার রাজনীতির যে একটা প্রভাব রয়েছে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু সেই বিরোধিতার স্পেসটা কোনো একটা দলের ছিল না, যে একটা বিজেপি বিরোধিতা করে এই সরকারকে সরিয়ে দিল এমনটা নয়। বিরোধিতার নানান স্পেস ছিল, সেই নানান স্পেসে যেমন আরজি করের প্রসঙ্গে বিজেপির ভূমিকা অত্যন্ত কম, চাকরি দুর্নীতির ক্ষেত্রে বিজেপির ভূমিকা অত্যন্ত কম, এমন অনেক স্পেস আছে যেখানে কংগ্রেস বামেরা যতটা তৎপরতা দেখিয়েছেন, রাস্তায় থেকেছেন, বিজেপিকে তুলনামূলকভাবে কম পেয়েছি। আমরা বিজেপিকে দেখেছি সেখানে বিধানসভা সরগরম করতে, কিন্তু রাস্তায় নেমে যে আন্দোলন বিজেপি যে ইস্যুতে করেছে সেই সমস্ত ইস্যুগুলো অধিকাংশই ধর্মভিত্তিক, যে দুর্গাপুজোর এই হবে কেন, মোহরমে ওই হবে কেন, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত ব্যাপার। সেগুলো দিয়ে ভোটের একটা পোলারাইজেশন হয়েছে ঠিকই, কিন্তু সেইটা পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানোর মতো কোন একটা প্রভাব তৈরি করতে পারে এরকম ছিল না। এবং স্বভাবতই পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতির স্পেকট্রাম অনেকটা বড়। এবার আসন দখল করার প্রশ্নে কি জায়গায় দাঁড়াবে সে তো মানুষের রায় আমরা দেখব, কিন্তু এই রাতারাতি বিজেপি জনপ্রিয় হয়ে উঠে তৃণমূলকে সরিয়ে দিল, এই ন্যারেটিভ দেওয়ার কোনো জায়গা নেই। অমিতাভ বাবু, তৃণমূল যাচ্ছে তৃণমূলের পাপে, পাপের বোঝা বয়ে তৃণমূল ডুবছে। অমিতাভ বাবু, কিন্তু এটা ঠিক, আপনি যেটা বলেছেন আমি আপনার সঙ্গে এগ্রি, যে কিছু কিছু ক্ষেত্রে বিজেপি আরেকটু সক্রিয় হলে ভালো হতো, দেখতে ভালো লাগতো। ঠিক তেমনি ভাবে কিন্তু কংগ্রেস এবং বামদেরও আমরা দেখেছি ধুলিয়ান কাণ্ডে, মুর্শিদাবাদ কাণ্ডে তাদের সেখানে কোনো আওয়াজ ছিল না, যার জন্য প্রত্যন্ত গ্রামের কিছু মানুষ কিন্তু যেই বাম এলাকা, আমি তো মেদিনীপুরের কথা বলবো আপনাকে, যে দুর্গ ছিল, আপনার সঙ্গে এখানে একমত। ওই যে বললাম সমস্ত রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গির প্রায়োরিটাইজ করবার এরিয়া থাকে, অর্থাৎ ধরুন ধুলিয়ান বা ইত্যাদিতে যে সাম্প্রদায়িক অসন্তোষ বা সাম্প্রদায়িক বিরোধিতার জায়গা, সেখান থেকে কেউ যদি মনে করেন আমি এই সম্প্রদায় ভিত্তিক রাজনীতিকে আমার রাজনীতির ইস্যু করব না, তারা দূরত্ব দেখেছেন। কিন্তু রুটি রুজির প্রশ্নে যেখানে লড়াই করতে হবে, যেখানে নারীদের আত্মরক্ষা বা নারীদের আত্মসম্মানের প্রশ্নে লড়াই করতে হবে, সেখানে ধরুন সন্দেশখালী, আমি উদাহরণ দিয়ে বলছি, সন্দেশখালীতে বিজেপি যতটা সক্রিয় ছিল, বামেদের কংগ্রেসকে সেখানে ততটা সক্রিয় হয়তো দেখা যায়। ফলে কে প্রতিটি রাজনৈতিক দল কোন বিষয়ে সক্রিয়তা দেখাবেন সেক্ষেত্রে তার আদর্শগত একটা অবস্থান থাকে। 26,000 চাকরি গেল, সেই জায়গাটা যেমন একটা স্ট্রং জিনিস, আরজিকর কাণ্ড সেটা যেমন স্ট্রং জিনিস, সন্দেশখালী স্ট্রং জিনিস, আমরা সব মেনে নিচ্ছি। কিন্তু ঠিক একইভাবে শাহজাহানের ঘটনার সময় আমরা দেখেছি কিছু মানুষের কাছে কিন্তু ওইটাও ইম্পর্টেন্ট ছিল। তাই যে কোনো রাজনৈতিক দলকে যদি ভাবতে হয় যে আমি যে কোনো রাজ্যের আমি করব, শাসনে আসব এবং মানুষের মন জয় করে চলবো, তাহলে তাকে শুধুমাত্র ওই শিক্ষা স্বাস্থ্য নিয়ে ভাবলেও চলবে না। আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু আমরা এটাও অস্বীকার করতে পারি না যে পশ্চিমবাংলার যা হালত, তাতে অনেক জায়গাতেই সংখ্যালঘু হিন্দুরা কিন্তু অত্যাচারিত হচ্ছেন। মুর্শিদাবাদে আমরা দেখেছি, এবং আপনাদের বলছি না, সরি, সিপিএম দলেরই আমরা দেখেছি হরগোবিন্দ দাসকে যখন মেরেছে, সেখানে আমরা দেখেছি। আমি যে কথা বলেছি আপনি আমার স্পেসটা সম্ভবত বুঝতে পারেননি। আমি আবারও বলছি, পশ্চিমবঙ্গে বিরোধিতার রাজনীতির স্পেকট্রাম কারোর একার অনুকূলে চলে যায়নি। এই বামপন্থী দলগুলোকে আমরা দেখেছি, যে অপশাসনের ইতিহাস 15 বছর ধরে
করে কাবেরী তৃণমূল মুম্বা, তৈরি করেছে অরগোবিন্দ দাস এবং তার চন্দন ক্ষেত্রে দাসকে মেরেছে, মৌলিক তারা জায়গা, কিন্তু মৌলিক সেখানে কোনো বিরোধিতার উত্তর জায়গা দেয়নি, যে দল মনে যেটা করেছে তাদের দেওয়া যে উচিত এখানে ছিল। কর্মসংস্থান এবং মৌলিক এটাতে বিরোধিতার কিন্তু জায়গা, অনেক কর্মসংস্থান হয়নি, আমি সেই বামপন্থী প্রশ্নকে মানুষরাই, সামনে রেখে রাজনীতি কংগ্রেস করব, কিন্তু এখানে নারী তাদের নিরাপত্তা দল সুনিশ্চিত থেকে হয়নি, সরে আমি গেছে। তাকে ভিত্তি তাদের করে মধ্যে রাজনীতি অনেকেই করব, বলেছে যে এখানে আমি ভোট দেবো না, ব্যাপকভাবে কারণ দুর্নীতি পাচ্ছি হয়েছে, আমি বেশ, তার বিরুদ্ধে অরগোবিন্দ রাজনীতি দাস করবে, তো তারা বামপন্থী সেই ছিল। জায়গাগুলো বেশ, বেছে নিয়েছে। তাদের বেশ, হয়তো আওয়াজ অভ্রাংশ দেয়নি বাবু বলে কিছু বলতে চাইছেন দেওয়া উচিত ছিল এবং পার্থ দেয়নি। সারথী বাবু বলতে হয়েছে, চাইছেন একেবারে মুসলিমদের বলার বেশি সুযোগ করে আমি পাইয়ে দেব দেওয়া আমার হয়েছে, একটাই তার প্রশ্ন। বিরুদ্ধে আমি রাজনীতি করব, আমার তিনি একটাই তার প্রশ্ন। মতো রাজনীতি করেছেন। আমার একটাই সুতরাং প্রশ্ন, পশ্চিমবঙ্গে দাদা। তৃণমূল আমার বিরোধিতার একটাই রাজনীতিতে প্রশ্ন, আপনি আমার কোনো প্রশ্নটা একটি বেশ, ফর্মুলাকে বেশ। চ্যাম্পিয়ন আমি করার আপনাকে কোনো একটু জায়গা আমাকেই নেই, কথা আবারও বলতে বলছি। চাইছি। একটা সুতরাং বিরতি exit নিয়ে বলে আমি আপনি এখনো একটা বলছি, কথা শুনে আপনি নিন। যে অবস্থান থেকেই কথা বলুন, আমি এখনো বলছি আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস না, করব না, সেটা আপনি নাই এবং করতে পারেন। আজীবনকাল বলে যাব মানুষের রুটি রুজি, কর্মসংস্থান, রুচি এবং বাঁচার প্রশ্নের ঊর্ধ্বে ধর্ম বা সম্প্রদায়ের রাজনৈতিক না, সেটা আমি প্রশ্নকে নিয়ে বলিনি। রাজনীতি আপনি করাটা কোনো contradictory সভ্য করছেন মানুষের আমার কথাটাকে। লক্ষণ। আমি এটা বলিনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বলি আবারও যে বলছি, যখন সত্যি ধর্মের বলছি, নামে যারা কোথাও খুন পশ্চিমবঙ্গে হয়, এই সেখানে ধর্মভিত্তিক বেশ, আমাদের সঙ্গে এই মুহূর্তে অভ্রাংশু বাবু রয়েছেন। অভ্রাংশু বাবু কিছু বলতে চাইছিলেন এবং তার সঙ্গে পার্থ সারথী বাবু, এক এক করে দুজনের কাছে যাব। প্রথমে অভ্রাংশু বাবু, কি বলবেন? আমি পার্থ সারথী বাবু এবং মধুমিতা দিকে দুজনের কথা আমি শুনেছি। শুধু আমি একটা কথা বলবো যে আজকে আপনারা ধর্ম হোক বা কর্মসংস্থানের কথা হোক, এগুলোর এগেনস্টে একটা জায়গা তৈরি হয়েছে বিজেপির, কিন্তু আপনারা একটা জায়গাতে ভুলে যাচ্ছেন যে বিগত 14-15 বছরে পশ্চিমবঙ্গ থেকে প্রায় 7,000-এর বেশি ইন্ডাস্ট্রিগুলো উঠে গেছে। সেগুলো একটা বিরাট একটা প্রতিক্রিয়া মানুষের মধ্যে আছে, কর্মসংস্থানের অভাব হয়েছে। আপনারা যদি দেখেন যে পশ্চিমবঙ্গের একটা বিশাল একটা জায়গা ছিল চা বাগান। এখানে উত্তরবঙ্গে যদি আমরা তরাই বা ডুয়ার্স অঞ্চলে দেখি, তাহলে ওইখান থেকে প্রায় 30 থেকে 35টা বাগান, চা শিল্পগুলো উঠে গেছে, জুট ইন্ডাস্ট্রিগুলো উঠে গেছে। তো এইগুলো একটা বিরাট একটা ফ্যাক্টর এবং একটা দুর্নীতি। এই যে পশ্চিমবঙ্গতে বাম আমল বলেন আর তৃণমূল আমল বলেন, দুটো জায়গাতেই একটা মুদ্রার অপিট আর এই পিঠ। যে এই জায়গাতে যদি চিন্তা করি যে দুর্নীতিতে পশ্চিমবঙ্গে এত ভরে গেছে, শাহজাহান মোল্লার কথা বাদ দেন, ফিরাউন ইসমাইল বা বাকি যারা আছে ওদের কথা যদি ছেড়ে দেই, আমরা আরজি কাণ্ড বা সন্দেশকাণ্ড যদি ছেড়ে দেই, এই যে পশ্চিমবঙ্গ থেকে যে 7,000 শিল্প প্রতিষ্ঠান যেগুলো উঠে গেছে, সেটার ভর্তুকিটা কে দেবে? একদমই আমার কাছে সময় একদম কম। অভ্রাংশু বাবু, আমি ছোট্ট করে একেবারে আমি একটা ছোট্ট করে আপনাকে লাস্ট শেষ প্রশ্ন আমি জিজ্ঞেস করব। যদি অসমের এক্সিট পোল, যদি অসমের যে এক্সিট পোল যে দেখছি আমরা, সেটা যদি ভুল প্রমাণিত হয়, তাহলে আপনারা কি সেটা মেনে নেবেন নাকি নিজেদের রণনীতিকে দোষারোপ করবেন? কি বলবেন? রণনীতি ঠিক আছে, আর সঞ্জীব বাবু আগে বলেছেন এক্সিট পোল আর এক্সিট পোল কথাটা বলেছেন, আমিও স্বীকার করছি। আমাদের এক্সিট পোলে 100 থেকে 110টা সিট নিয়ে আসামে সরকার করছে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে। আর কলকাতাতে মানে ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে 170 থেকে 80টা সিট নিয়ে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে এখানে সরকার করছে। একেবারে পার্থ সারথী বাবু, নানা বলছেন। পার্থ সারথী বাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো, বাংলায় এক্সিট পোল যদি বিজেপির দিকে ঝুঁকছে, যেভাবে ঝুঁকছে, সেক্ষেত্রে পেয়েছিল, একদম তার থেকে খুব বাড়বে বলে আমার মনে হচ্ছে না। বেশ, বিজেপি যে আরেকটা ব্যাপার আমার বলার আছে একদম শেষ লগ্নে আলোচনা, সেটা হচ্ছে এই যে নির্বাচন কমিশন খুব ভালো ভোট করিয়েছে, এটা নিয়ে বলা হচ্ছে ঠিক আছে, রক্তপাতহীন ভোট, কেউ মারা যায়নি। আমরা তো বামপন্থী যে সিপিএম বাংলায় যে সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল, সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যটাকে রিসাফেল করে অনেকটাই পরিবর্তনের হাওয়া এনেছে। কিন্তু আমি যেটা বলতে চাই যে এই এসআইআর এর নামে যে 250 জন সহ নাগরিককে আমরা কাজল বাবু তো বললেন প্রত্যাখ্যান। এর আগে বামকে প্রত্যাখ্যান করেছে বাংলা, এবার তৃণমূল থেকে প্রত্যাখ্যান করতে চলেছে বাংলা। বাদ গেছে। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে কোন রাজ্যে এটা হয়নি। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, শান্তিপূর্ণ একজন পশ্চিমবঙ্গ সাংবাদিক গড়েছেন, হিসেবে, তার নমুনা আর সারাদিন পশ্চিমবঙ্গে দেখা প্রতিবাদ গেছে। সবে মাত্র ভোট শেষ হয়েছে, ফলাফল বেরোয়নি,
পোস্ট পোল ভায়োলেন্স ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ছেয়ে যাচ্ছে। একদম, অর্থাৎ একদম। কিনা আপনি যে দাবি করছেন মানুষ ফলাফল CPM এর জানে, সন্ত্রাসের হাত মানুষ থেকে উন্নয়নের মুক্তি পক্ষে দাতা ভোট দিয়েছে, আপনাদের মানুষ দলনেত্রী পশ্চিমবাংলায় পরিবর্তনের বাস্তবতার পক্ষে থেকে ভোট দিয়েছে। কয়েকশো হাত দূরে। একদমই, আপনি আমাদের জানেন, সঙ্গে বিগত 15 বছরে যে শুভঙ্কর বাবু শাসন রয়েছেন। শুভঙ্কর আপনারা বাবুর কায়েম কাছে করেছেন, প্রশ্ন, তাকে অপসারণ যদি এক্সিট পোলের বিপরীত হয় ফলাফল, তবে কি ইভিএম কে দোষ দেবেন নাকি নিজেদের রণনীতিকে? একদম ছোট্ট করে এক বাক্যে। দেখুন, মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছেন। মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছেন বলে ওনাকে এখন লাইভ করে বলতে হচ্ছে না সত্যি আমরা আসছি, সত্যি এরকম থাকছে, তৃণমূল বেঁচে আছে। কারণ 2021 সালে কিন্তু মমতা ব্যানার্জি এই লাইভটা করেননি, কারণ তৃণমূলের যারা কাউন্টিং এজেন্ট দিতে পারবে না, এই যদি কারণ যে মানসিক অবস্থা, তৃণমূলের যে মানসিক অবস্থা যেভাবে জানছে যে পুরো তাসের ঘরের মতো তৃণমূল কংগ্রেস পড়ে যাচ্ছে, তৃণমূল বলে আর কিছু নেই, যেটুকু পড়ে আছে 4ঠা মের পরে সবকটা লোকই মানে পরিবর্তনের হাওয়ায় আমাদের সমর্থন করতে এগিয়ে আসছে। 100 একক সংখ্যাগরিষ্ঠ 170টা আসন আমরা পাচ্ছি। তারপর বাদবাকি যত লোক, যত এমএলএ আমাদের সাথে কানেকশনে আছে, এটা করে একেবারে। আমরা 210 থেকে 220 আসনে একেবারে। ভারতীয় জনতা পার্টির সরকার একেবারে করবে। একেবারে 6 সকলকে তারিখে একেবারে আমাকে পিসিআর থেকে বলা হচ্ছে যে এখানে ক্লোজ করতে, তো আমাকে এখানে শেষ করতে হচ্ছে আজকের আলোচনা। এবং আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল, গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী মধুমিতা দি, অসমের বিজেপি নেতা অভ্রাংশু চৌধুরী, অসম থেকে কংগ্রেস নেতা সঞ্জীব রায়, বাংলার বিজেপি নেতা শুভঙ্কর চ্যাটার্জি, বাংলা থেকে তৃণমূল নেতা পার্থ সারথী গুহা, প্রত্যেককে আজকে আমাদের আলোচনায় আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।